সত্য এমন এক জিনিস যা আপনার কল্পনার জগৎকে নাড়িয়ে দেয়। আর আজকে আমরা এমনই একটি গল্প শুনব। গল্প নয়, সত্য। বেশ কবছর আগের ঘটনা। আমার এক বন্ধু বেড়াতে গিয়েছিল খুলনাতে, খুলনার বাগেরহাটে। চমৎকার জায়গা, অসাধারণ প্রাকৃতিক নৈসর্গের জায়গা খুলনার বাগেরহাট। মূলত একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যই তার খুলনায় যাওয়া। আমার সেই বন্ধুটির নাম ছিল পলাশ। সে যাত্রায় পলাশের সঙ্গে এমন কিছু ঘটেছিল যার ব্যাখ্যা না তো আজ পর্যন্ত পলাশ খুঁজে পেয়েছে, না আজ পর্যন্ত আমরা কেউ খুঁজে পেয়েছি। ঘটনার শুরু ঠিক এভাবে। একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমাদের কলেজের 5 জন বন্ধু যাওয়ার কথা খুলনার বাগেরহাটে। কোন এক দৈব কারণে সে যাত্রায় আমার আর যাওয়া হয়নি। এমনই কোন একটি কারণে পলাশও আটকা পড়ে যায়। বাধ্য হয়েই আমাদের 3 বন্ধু চলে যায়। পরবর্তীতে পলাশ একা গিয়ে ওদের সঙ্গে জয়েন করবে সেই প্রোগ্রামে, এমনই কথা ছিল। ঢাকার কমলাপুর থেকে ট্রেনের টিকিট কেটে পলাশ একাই চেপে বসে ট্রেনে। বলা বাহুল্য, সেই বয়সে এটাই ছিল ওর জীবনে প্রথম একা জার্নি, তাও এত দীর্ঘ একটা পথ। তার পরের ঘটনাগুলি পলাশ ঠিক এভাবে আমাকে জানিয়েছিল। ট্রেনের টিকিট কেটে যখন ও কামরায় গিয়ে বসল, অবাক হয়ে লক্ষ্য করলো সেই কামরাতে আর কোনো লোকজন ছিল না। কমলাপুরে সাধারণত মানুষের ভিড় থাকে প্রচন্ড, কিন্তু কোনো একটা কারণে সেদিন এমনিতেই ভিড় খুব কম ছিল। চুপচাপ করে নিজের সিটে বসে আছে পলাশ। হঠাৎ করেই ও লক্ষ্য করলো প্ল্যাটফর্মে একটা বৃদ্ধ লোক ঠায় তাকিয়ে আছে ওর দিকে। দেখেই বোঝা যাচ্ছে লোকটা হত দরিদ্র। পলাশ ভেবেছে হয়তো ভিক্ষে টিক্ষে চাবে, এর জন্য তাকিয়ে আছে। কিন্তু ভালো করে লক্ষ্য করে ও দেখলো যে তার হাতে কোনো থালা বা কোনো কিছুই নেই। খুবই অদ্ভুত। সেই মুহূর্তে কেমন যেন একটু লাগছিল, পরিবেশটাই একটু ভিন্ন রকমের ছিল। চোখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগ দিল পলাশ। ভেবেছিল সেই লোকটা হয়তো চলে গেছে সেখান থেকে। ঠিক কতক্ষণ মনে নেই, হঠাৎ করে তাকিয়ে সে আবার দেখলো লোকটা তখনও ঠায় তাকিয়ে আছে পলাশের দিকে। তার পরের ঘটনা ঠিক এরকম। কি ভাই, আপনার কিছু লাগবে? কি আজব, লোকটার মুখে কোনো শব্দ নেই, কোনো কিছু নেই, লোকটা শুধু তাকিয়েই আছে। কিছুক্ষণ পর লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে জানালার কাছে আসলো।
প্রথম দর্শনে পলাশ ভেবেই নিয়েছিল যে নিশ্চয়ই ভিক্ষে চাইবে, কিন্তু না। লোকটা জানালার কাছে এসে শুধু একটি কথাই বলল, বিপদ, ঘোর বিপদ, যাইস না, ঘোর বিপদ। লোকটার কথা শুনে সেই মুহূর্তেই সারা গায়ের পশম ঠায় দাঁড়িয়ে গেল। কি বলতে চাইছে এ লোক? কিসের বিপদ? কোথায় যাব না? মোবাইল ফোন সেই দিনে খুব একটা অ্যাভেলেবেল ছিল না আমাদের কাছে, যার জন্য আগে থেকেই কন্টাক্ট করার সম্ভব হয়নি। তবে যাত্রার আগে কথা ছিল এখান থেকে সোজা রেল স্টেশন নেমে সেখানে অপেক্ষা করবে আমাদের বাকি 3 জন বন্ধু। পলাশ লোকটাকে জিজ্ঞেস করলো, কিসের বিপদ, কেন যাওয়া যাবে না? কিন্তু লোকটা আর কোনো কথা বলল না। একটু পরে আস্তে আস্তে ট্রেন চলতে শুরু করলো। লম্বা একটা হুইসেল দিয়ে হেলে দুলে যাত্রা শুরু করলো খুলনার উদ্দেশ্যে। ট্রেনের পুরো কামরায় হাতে গোনা মাত্র 4-5 জন লোক। পুরো ট্রেনটাকে মনে হচ্ছিল সেদিন কেমন যেন একটি পোড়া বাড়ির মতো। যে লোকজন আছে তারাও মোটামুটি যে যার মতো করে গুটিসুটি মেরে ঘুমের চেষ্টা করছে। প্রথমে শহর, তারপর আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো সবকিছু। একটা সময় গভীর অন্ধকার, ট্রেনটা ছুটে চলছে। পলাশ একা বসে আছে জানালার পাশে। কিন্তু বারবার ঘুরে ফিরে সেই লোকটার কথাই মনে পড়ছিল। যেতে মানা করলো, ঘোর বিপদ। কি সমস্যা? এভাবে ভাবতে ভাবতে কোনো একটা সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে পলাশ। তারপর চলে যায় অনেকটা সময়। ঘুমের ঘোরেই ও নানান জিনিস দেখতে থাকে। হঠাৎ করেই ওর যখন চেতন ফিরে আসে তখন রাত 1টারও খানিকটা বেশি। ঘুম থেকে উঠেই পলাশ খুব অবাক হয়ে দেখলো সে ট্রেনে নেই। আরে কি অদ্ভুত কথা! ট্রেন ছাড়লো কখন? আমি বা নামলাম কখন? আর কোথায় আমি? কোন একটা অজ পাড়াগাঁয়ের একটা স্টেশনের সামনে সে প্ল্যাটফর্মে বসে আছে এবং এতক্ষণ সে এখানেই হেলান দিয়ে ঘুমোচ্ছিল। আগেই বলেছিলাম সেই মুহূর্তে মোবাইল এত অ্যাভেলেবেল ছিল না। ঘুটঘুটে অন্ধকারে সে বুঝতেও পারছে না সে আসলে কোথায় আছে। কেমন করেই বা চলন্ত ট্রেন থেকে সে এরকম একটি ভাঙা চোরা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আসলো। হাজারটা প্রশ্ন তখন তার মনের ভেতর। আস্তে আস্তে একটা ভয়ও গ্রাস করতে শুরু করেছে তাকে। ঘুরে ফিরে বারবার মনে হচ্ছিল সেই লোকটার কথা, বলছিল যাস না, ঘোর বিপদ, ঘোর বিপদ। চারপাশে তাকিয়ে পলাশ দেখলো দূর দূরান্ত পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই। সে কোথায় আছে, কোন প্ল্যাটফর্মে নেমেছে, কোন স্টেশন, কিচ্ছু বোঝার কোনো উপায় নেই।
আর কেমন করেই বা এখানে সে এসেছে তাও সে জানে না। ছোট ভাঙাচোরা সে স্টেশনের ভেতরে তন্ন তন্ন করে খুঁজল সবাইকে, একটি মানুষের চিহ্ন কোথাও নেই। দূর পর্যন্ত কোনো আলো নেই। আধফালি চাঁদ তখন আকাশের উপরে। একা পলাশ স্টেশনে বসে আছে। একটা সময় একটা ভয় তাকে গ্রাস করে। সবকিছু কেমন যেন ছবির মতো তার কাছে লাগছিল। কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি, কোনো প্রশ্ন, কোনো উত্তর কিচ্ছু তার মাথায় আসছিল না। শুধু মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা ঘটতে চলেছে। পলাশ অনেকক্ষণ ডাকাডাকি করলো। কেউ কি শুনছেন? কেউ কি আছেন? আশেপাশে কেউ আছেন? কোনো মানুষের সারা শব্দ নেই। হঠাৎ করে পলাশ দেখতে পায় দূরে একটা আলোর মতো আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। যাক, এবার তাহলে মানুষের দেখা পাওয়া গেল। আলোটা আস্তে আস্তে সামনে আসতে থাকলো, খুব ধীরে। হেলে দুলে গাঢ় অন্ধকারের ভেতরে এক ফালি ছোট্ট আলো। বেশ খানিকটা সামনে আসার পর পলাশ দেখল একটা বৃদ্ধ লোক একটা লণ্ঠন হাতে তার দিকে এগিয়ে আসছে। লোকটাকে কোথায় যেন সে দেখেছে, কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছিল না। লোকটা কাছে আসতেই পলাশ দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই, এটা কোন জায়গা? কোনো উত্তর নেই। সে আবার জিজ্ঞেস করলো, এই স্টেশনের নাম কি? এখনো কোনো উত্তর নেই। পলাশ আবার জিজ্ঞেস করলো, এই জায়গাটার নাম কি একটু বলবেন? কিন্তু লোকটার মুখে কোনো শব্দ নেই। এবার পলাশ আস্তে আস্তে ভয় পেতে শুরু করলো। তার মনে পড়ে গেল সেই প্ল্যাটফর্মের বৃদ্ধের কথা। বলেছিল, যাসনে, ঘোর বিপদ, যাসনে, ঘোর বিপদ। পলাশ বলল, আপনি কথা বলছেন না কেন? এটা কোন জায়গা? কিন্তু লোকটার মুখে কোনো শব্দ নেই। এবার পলাশ সত্যি সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেল। একটা ঠান্ডা স্রোত নেমে গেল পলাশের একেবারে শির বেয়ে। মনে হচ্ছিল খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। একবার ভেবেছিল দৌড়ে চলে যাবে সেখান থেকে, কিন্তু কোথায় যাবে সে তো কিছুই চেনে না। আস্তে আস্তে সেই এক ফালি চাঁদও এখন মিলিয়ে যাচ্ছে ছোট্ট একটা কালো মেঘে। হঠাৎ করেই পলাশের মনে হলো সে মনে হয় আর বাঁচবে না। সে এমন কিছুর একটি পাল্লায় পড়েছে যা তাকে যাত্রায় আর ছাড়বে না। কি হতে চলেছে? লণ্ঠন হাতে সেই বৃদ্ধ আরো একটু এগিয়ে আসলো পলাশের দিকে। পলাশ জোরে চিৎকার করতে চাইছিল, কিন্তু মনে হচ্ছিল কে যেন তার গলা চেপে ধরে আছে।
সে বারবার চাইছিল দৌড়ে চলে যেতে, কিন্তু ততক্ষণে তার সারা দেহ পাথরের মতো ভারী হয়ে গেছে। এক চুলও নড়তে পারছে না পলাশ। তবে তার বারবার মনে হচ্ছিল এই বৃদ্ধটাকেই সে দেখেছিল কমলাপুরের প্ল্যাটফর্মে। কিন্তু কেন? কি ঘটতে চলেছে? কি ঘটতে চলেছে? কেন তার সাথে এমন হচ্ছে? কি ঘটতে চলেছে? আমাদের বন্ধু পলাশ নিখোঁজ হয়েছিল 2001 সালের 1 অক্টোবর। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ 1 মাস পর তার খোঁজ মেলে সুন্দরবনে। যখন পলাশকে আমরা দেখেছিলাম, কেউ চিনতে পারেনি তাকে। পাগলের মতো হয়ে গেছে। সারাক্ষণ শুধু একটা কথা বলতো, ঘোর বিপদ, ঘোর বিপদ। অনেক চেষ্টা তদবিরে শেষ পর্যন্ত পলাশ সুস্থ হয়। এই কথাগুলি পলাশের মুখ থেকে শোনা আজ থেকে বহু বছর আগে। এখন পলাশ আর এই দেশে থাকে না। বহু আগেই ওকে পাঠিয়ে দেয়া হয়েছে দেশের বাইরে, সেখানেই ও থাকে। কিন্তু ওর সাথে ঘটে যাওয়া এই ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজ পর্যন্ত খুঁজে পাইনি। ওর সাথে ঘটে যাওয়া সেই মুহূর্তগুলির কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ ওকে দিতেও পারেনি। অনেকেই ওর কথা বিশ্বাস করেনি, বিভিন্ন রকমের মন গড়া গল্প করেছে। কিন্তু আমরা জানি, আমরা যে পলাশকে চিনি, সে কখনো মন গড়া গল্প বলে না। এবার বলছি তার পরের ঘটনাগুলি। সেদিন পলাশকে খুঁজতে, অর্থাৎ ওর জন্য অপেক্ষায় ছিল স্টেশনে 3 জন বন্ধু। ঠিক রাত যখন 2টো বাজে, সেই মুহূর্তে আমাদের বন্ধু জামশেদ বাথরুমের কথা বলে একটু বাইরে যায়। ওর পেছনে পেছনে রায়হান আর রফিক, এই দুজনও চলে যায়। পরক্ষণেই ওরা ফিরে আসে। এসেই জানতে পারে যে আজকে কোনো ট্রেনই ছাড়া হয়নি ঢাকা থেকে। ওরা খুব অবাক হয়ে গিয়েছিল, কিন্তু আজকেই তো পলাশের ঢাকা থেকে আসার কথা খুলনায়, ট্রেনই ছাড়া হয়নি। কোনো একটা কারণে সেদিনের সেই ট্রেনটি বিলম্বিত হয়েছিল। সেই ট্রেনটি যাত্রার কথা ছিল পরদিন। তাহলে পলাশ কোন ট্রেনে এসেছিল? এই প্রশ্নেরও কোনো উত্তর আজ অবধি আমরা খুঁজে পাইনি। পলাশ যদি সেদিন না পৌঁছে থাকে, তাহলে সে বাগেরহাট থেকে সুন্দরবন কেমন করে পৌঁছল? আমাদের জানা মতে পলাশের বাড়ি বরিশালে। সে কখনোই খুলনায় যায়নি। এটা ছিল তার প্রথম খুলনা যাত্রা। শুধু পলাশ নয়, একটি মাত্র বন্ধু অর্থাৎ জামশেদ ছাড়া বাকি সব বন্ধুরাই প্রথমবারের মতো গিয়েছিল খুলনাতে। কেমন করেই বা সে সবকিছু চিনল? কেমন করেই ও সুন্দরবনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল? এর কোনো সদুত্তর কেউ দিতে পারেনি।